বিচার ছাড়া রাজনীতি করার সুযোগ নেই আওয়ামী লীগের মন্তব্য বিএনপি নেতাদের। ফেব্রুয়ারিতে ভোট নিয়ে শঙ্কা, দলটিকে ফেরানোর চেষ্টা না মানার হুঁশিয়ারি এনসিপির। আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সম্ভাবনা নাকচ আইন উপদেষ্টার। সব বাধা উপেক্ষা করে ডক্টর ইউনূসের নেতৃত্বে ফেব্রুয়ারিতেই ভোট, বললেন অ্যাটর্নি জেনারেল। ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে খাগড়াছড়ি। 4 দিন পর খুলল দোকানপাট, সীমিত পরিসরে চলছে দূরপাল্লার বাস। অবরোধ প্রত্যাহার হলেও 144 ধারা বহাল। মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর। দুর্গোৎসবের মহানবমীতে 108টি পদ্ম ফুলে দেবীর আরাধনা। শেষ সময়ে মন ভরে প্রতিমা দর্শন। বিসর্জন ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। এবং গাজার ত্রাণবাহী নৌবহর সুমুদ ফ্লোটিলাকে ঘিরে ফেলেছে ইসরায়েলি বাহিনী। যে কোনো সময় হামলার শঙ্কা। বহরের কয়েকটি নৌযানের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন। প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি জিন্নাতারা যশোয়া। জুলাই হত্যাযজ্ঞের বিচার ছাড়া রাজনীতি করার সুযোগ নেই আওয়ামী লীগের। দলটিকে জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। এদিকে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিদেশি গণমাধ্যমে প্রধান উপদেষ্টার ক্ষমতায় থাকা নিয়ে বক্তব্যে ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। গণহত্যার দায়ে অভিযুক্ত পতিত আওয়ামী লীগ দল হিসেবে নিষিদ্ধ হয়েছে কিনা বা তারা আবার ফিরবে কিনা এ নিয়ে যুক্তরাষ্ট্রে সফররত প্রধান উপদেষ্টার এক সাক্ষাৎকার নিয়ে চলছে আলোচনা সমালোচনা। 2.7 বিএনপি নেতারা বলছেন, আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত নেবে জনগণ। গণহত্যা, লুটপাট, নির্যাতন ও সব প্রকার অপকর্মের জন্য নিঃশর্ত ক্ষমা চাইতে হবে পতিত আওয়ামী লীগকে। জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠান শেষে গণমাধ্যমে একথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। সাক্ষাৎকার দিয়েছেন মাননীয় প্রধান উপদেষ্টা, যেটা বলেছেন তার মধ্যে যেটা মানুষের মধ্যে একটু ইভেন আমার মধ্যেও এক ধরনের প্রশ্নবোধক চিহ্ন হয়েছে, তারা গণদুশ্মন এবং তাদের নির্বাচন কেন, তাদের এই দেশের মানুষের এসে তারা নির্বিঘ্নে বিচার ছাড়া বা তাদের অনুসূচনা ছাড়া আনকন্ডিশনালি জনগণের কাছে ক্ষমা চাইতে হবে, যেটা জনগণ সিদ্ধান্ত নেবে ক্ষমা করবে কি করবে না। দল হিসেবে আওয়ামী লীগ সক্রিয় হলে আগামী নির্বাচন নিয়ে কোনো সংশয় আছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে জাহিদ হোসেন বলেন, গণতন্ত্রের জন্য আন্দোলনকারীরা পতিতদের নিয়ে মোটেও ভীত নয়। তাদের নিয়ে আমরা রাজনৈতিক যারা গণতন্ত্রের জন্য আন্দোলন করেছে তারা মোটেই ভীত বা সন্ত্রস্ত নয়। এদিকে শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে আলাদা একটি অনুষ্ঠানে রুহুল কবির রিজভী বলেন, বিদেশি গণমাধ্যমের প্রধান উপদেষ্টার ক্ষমতায় থাকা নিয়ে বক্তব্যে ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ কতটুকু হবে কি হবে এটা তো নয়, যত তাড়াতাড়ি সম্ভব আপনি নির্বাচন দেবেন, এটি মানুষ চায় এবং আপনার প্রতি সেই আস্থা রেখেছে। কিন্তু এখন এই যে কথাটা আপনি বললেন, এটা এর আগে আপনি যখন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কি হবে না যে অনিশ্চয়তা ছিল, আপনার এই কথার মধ্যে দিয়ে আরেকটি অনিশ্চয়তা তৈরি হলো। বাংলাদেশ নিয়ে যারাই ষড়যন্ত্র করবে তাদের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলবে বলে হুঁশিয়ারি করেন বিএনপি নেতারা। অসহায় মানুষের কাছে। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা জাতিসংঘে প্রতারণা বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। বুধবার বিকেলে পঞ্চগড়ে পূজা মণ্ডপ পরিদর্শন শেষে কথা বলেন সার্জিস। বলেন, দেশের মানুষের ত্যাগ ভুলে গিয়ে কেউ যদি নিজের আন্তর্জাতিক ইমেজ রক্ষায় সুশীল সাজতে চান, জাতি তা মেনে নেবে না। আওয়ামী লীগ নিষিদ্ধের ইস্যুতে দেশের মানুষ আপোষ করবে না বলেও জানান তিনি। শাপলা প্রতীক পাওয়া নিয়ে বাধা না থাকলেও ইসি স্বেচ্ছাচারী আচরণ করছে বলে অভিযোগ করেন সার্জিস। জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে যখন আমাদেরকে আবার আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজপথে নামতে হয়, এটাই হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম প্রথম ব্যর্থতা। তিনি যদি এখন বিভিন্ন কারণে আন্তর্জাতিক মহলে বাংলাদেশের মানুষের এত ত্যাগ তিতিক্ষা সব কিছু ভুলে গিয়ে নিজের ইমেজের চেক অ্যান্ড ব্যালেন্স করার জন্য তিনি সুশীল সাজতে শুরু করেন, তিনি যদি এই স্টেটমেন্ট আসলে দিয়ে থাকেন যে আওয়ামী লীগ আবার কার্যক্রম আবার সচল করা হতে পারে, তাহলে আমরা শুধু একটা কথাই বলি, বাংলাদেশের মানুষ ছাড় দিতে পারে কিন্তু ছেড়ে দিবে না।
এদিকে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, আওয়ামী লীগের কার্যক্রমের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার কোনো সম্ভাবনা নেই। সংগঠন হিসেবে আন্তর্জাতিক অপরাধ আদালতে দলটির বিচারের ব্যবস্থা করা হচ্ছে বলেও জানান তিনি। আর অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের নেতৃত্বে ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন হবে। আওয়ামী লীগ নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নিউ ইয়র্কে দেয়া সাক্ষাৎকারের পর সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে রাজনৈতিক অঙ্গনে শুরু হয় তীব্র প্রতিক্রিয়া। ডক্টর ইউনূস এই ধরনের কোনো সিদ্ধান্ত নিতে চান, আমরা সেটার সাথে থাকবো না। ডক্টর মোহাম্মদ ইউনূসের ওই বক্তব্য থিওরিটিক্যাল উল্লেখ করে আইন উপদেষ্টা বললেন, আওয়ামী লীগের কার্যক্রমের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার কোনো সম্ভাবনাই নেই। বুধবার দুপুরে বরিশালের শঙ্কর মঠ দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নোত্তরে তিনি কথা বলেন। নির্বাচনের আগে তো দূরের কথা, অদূর ভবিষ্যতে আমি আমার পর্যবেক্ষণ থেকে যেটুকু বুঝি আর কি, আমার ধারণা আওয়ামী লীগের কার্যক্রম এটা আপনার যে নিষিদ্ধ হয়েছে এটা উইথড্র হওয়ার কোনো সম্ভাবনা নাই। আন্তর্জাতিক অপরাধ আদালতে যে প্রসিকিউশন টিম আছে সেই টিমের পক্ষ থেকে সংগঠন হিসাবে আওয়ামী লীগের বিচার চাওয়ার একটা পদক্ষেপ বরং নেওয়া হচ্ছে। এদিন সকালে ঢাকার সরকারি মাদ্রাসা আলিয়ার 246তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পুনর্মিলনী ও আলোচনা সভায় ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন বলেন, আগামী নির্বাচনে সবাই ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন করব, প্রতিটি মানুষ তার নিজের ভোট দিতে পারবে। আমরা এভাবে এগিয়ে যাচ্ছি। ভোট হবে দিনের বেলা, রাতে নয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা উপদেষ্টা ডক্টর চৌধুরী রফিকুল আবরার বলেন, রাজনৈতিক ফায়দা হাসিলে যারা জঙ্গি নাটক সাজিয়েছিল তাদের বিচার করা হবে। শাপলা চত্বরে যে হত্যাযজ্ঞ হয়েছিল, সরকার সেটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল। আমরা জানি এখানে কিভাবে জঙ্গি নাটক সেখানে সাজানো হয়েছে এই ঢাকা। কাজে এই দায় দায়িত্ব এবং এর বিচার অবশ্যই সরকার বদ্ধপরিকর সেগুলো করার জন্য। এদিকে ঝিনাইদহে এক মতবিনিময় সভায় অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন হবে। নোবেল বিজয়ী প্রফেসর ইউনূস সাহেবের নেতৃত্বে বাংলাদেশ গণতন্ত্র উত্তরণের যে পথে এগিয়ে যাচ্ছে, সেই পথ যত বাধায় আসুক না কেন, সমস্ত বাধার প্রাচীর উত্তরে বাংলাদেশের মানুষ আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের মাঠে ভোট দিতে যাবে। ছাত্র জনতার আত্মত্যাগে দেশে গণতান্ত্রিক উত্তরণের পথ উন্মুক্ত হয়েছে বলেও মন্তব্য করেন অ্যাটর্নি জেনারেল। 24 এবং 71 শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি অন্তর্বর্তী সরকার মেনে নেবে বলে আশাবাদী জামাত। একই সঙ্গে ফেব্রুয়ারি নির্বাচনে দলটি অংশ নেবে বলেও জানিয়েছেন দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। অন্যদিকে পিআর পদ্ধতি বিএনপি চায় না উল্লেখ করে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দলগুলোর উচিত ভোটের দিকেই নজর দেয়া। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। লোয়ার হাউস এবং আপার হাউস প্রস্তাবিত দুই হাউসেই আমরা পিআরের নির্বাচন চাই। চক্রান্তকারীরা আবার বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করবার ষড়যন্ত্র। পিআর পদ্ধতিতে নির্বাচন নিয়ে মুখোমুখি বিএনপি জামায়াত। নির্বাচন নিয়ে প্রস্তুতি শুরুর পাশাপাশি এ নিয়ে বিপরীতমুখী অবস্থানে বাংলাদেশের প্রধান দুই রাজনৈতিক দল। জাতিসংঘ সফরে থাকা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সময় সংবাদকে আবারও স্পষ্ট করে বলেন, বিএনপি পিআর পদ্ধতি চায় না, দেশের মানুষও পিআর বোঝে না। এই ব্যাপারে তো আমাদের বক্তব্য একেবারে স্পষ্ট, সুনির্দিষ্ট। আমরা পিআর পদ্ধতিতে যাব না এবং দেশের মানুষ এটা নেবেও না, তারা মেনেও নেবে না, বোঝেই না ঠিক মতো। নির্বাচনের আগে 5 দফা দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। যুক্তরাষ্ট্র সফররত দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের জানান, সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চান তারা। আমরা দুই পক্ষেই পিআর চাচ্ছি। আপনারা জানেন যে ঐকমত্য কমিশনে 31টা দল আমরা ছিলাম, এর ভিতরে 25টা দল পিআর এর পক্ষে, কিন্তু একটা কোয়ালিটেটিভ ডিফারেন্স ছিল। অনেকে আপার হাউসে পিআর এর পক্ষে, আর অনেকে আপার এবং লোয়ার হাউস দুটাতে পিআর এর পক্ষে। বলেছি যে আমরা নিম্ন কক্ষে পিআর এর পক্ষে নই, আমরা উপরের দিকেও পিআর এর পক্ষে কথা বলিনি, তবে সেগুলো আমরা পরে আলোচনার মাধ্যমে এই সমস্যাগুলো সমাধান করা যেতে পারে। পিআরের দাবিতে জামায়াত কর্মসূচি চালু রাখলেও নায়েবে আমির জানান, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনে অংশ নেবে তার দল। আর বিএনপি মহাসচিব বলেন, তারা কোনো দলের কার্যক্রম নিষিদ্ধের পক্ষে নয়। আগেই বলেছি, আপনারা জানেন, আমরা বলছি যে
আমরা কোনো পার্টিকুলার পলিটিক্যাল পার্টিকে ব্যান করার পক্ষে না। আমরা আমাদের দাবি করতেছি এবং আমরা আশা করি এটা সরকার মানবে যদি এটা জনগণের দরকার, অ্যান্ড উইল পার্টিসিপেট ইলেকশন অন ফেব্রুয়ারি। পিআর পদ্ধতি ও রাজনৈতিক দল নিষিদ্ধ করা সহ কিছু বিষয়ে ভিন্নতা থাকলেও বিএনপি মহাসচিব ও জামাতের নায়েবে আমির মনে করেন আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে আর কোনো সংশয় নেই। মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন তারা এখন নির্বাচনমুখী ভোটের প্রস্তুতি নিচ্ছেন। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, গ্র্যান্ড হায়াত হোটেল, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। পিআর পদ্ধতিতে নির্বাচন, জুলাই সনদের আইনি ভিত্তি সহ 5 দাবিতে আবারও রাজপথে ইসলামী দলগুলো। নেতাদের আশা চলমান আন্দোলনের মধ্যেই সমাধানের পথ খুঁজবে সরকার। তবে দাবি পূরণে সরকার গড়িমসি করলে নভেম্বরে জোটগত কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দলগুলোর। শফিক মুন্সির রিপোর্ট। পিআর পদ্ধতিতে নির্বাচন, জুলাই সনদের আইনি ভিত্তি, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত সহ প্রায় অভিন্ন বেশ কিছু দাবিতে গত 18 সেপ্টেম্বর থেকে রাজধানীসহ সারা দেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতসহ বেশ কয়েকটি ইসলামী দল। কিন্তু সরকারের পক্ষ থেকে এখনও ইতিবাচক সাড়া না পাওয়ায় মঙ্গলবার সংবাদ সম্মেলন করে দ্বিতীয় ধাপের কর্মসূচি ঘোষণা করেছে দলগুলো। নেতাদের আশা চলতি মাসে কর্মসূচির মধ্যেই সরকারের পক্ষ থেকে মিলবে ইতিবাচক সাড়া। জুলাই সনদের বাস্তবায়নকে কেন্দ্র করে যারা যারা এই আন্দোলনে সহমত পোষণ করেছে, আমরা মনে করেছি যে এই বিষয়টা আমাদের রাজপথে আন্দোলনের মাধ্যমে এটা অর্জন করতে হবে। আমরা মনে করি যে এটা আমাদের দাবি উত্থাপিত হয়েছে, কিছু আন্দোলন হয়েছে, আলোচনা চলছে, এর মধ্য দিয়েই জুলাই সনদের যে আইনি ভিত্তি সেটা বাস্তবায়িত হয়ে যাবে বলে আমরা আশাবাদী। তবে চলতি মাসের মধ্যে দাবি পূরণ না হলে নভেম্বরে একই মঞ্চ থেকে বড় পরিসরে কর্মসূচি নিয়ে মাঠে নামার হুঁশিয়ারি এই নেতার। যখন সরকার কোনো বিষয়ে গড়িমসি করে তখন ময়দানের থেকে চাপ দেওয়া হয়, তারপর হয়তো তার পরিবর্তন আসে। আমাদের ধারণা ছিল যে দাবিগুলো মূল্যায়ন করবে, বিবেচনায় নিবে। তো আমরা দেখছি যে কোনো মূল্যায়নও করতেছে না, বিবেচনাও করতেছে না। এখন তো আমাদের রাজপথে ছাড়া কোনো পথ দেখতেছি না। সম্ভাব্য সময় এরকম নভেম্বরের আগে পরে আমরা একটা জায়গায় স্পষ্ট হতে পারবো এবং দেশবাসীর উদ্দেশ্যে আমরা একটা স্পষ্ট মেসেজ দিতে পারবো, এটা আমাদের বিশ্বাস। জামায়াতের সেক্রেটারি জেনারেল জানান, আন্দোলনের মধ্যেও সরকারের জন্য খোলা থাকবে আলোচনার দুয়ার। তবে সরকার উদাসীন থাকলে রাজনৈতিক মিত্রদের সঙ্গী করে মাঠে নামবেন বৃহত্তর কর্মসূচি নিয়ে। একটা পর্যায়ে আলোচনার মধ্য দিয়ে এটা নিষ্পত্তি হওয়া সম্ভব। অভিন্ন কর্মসূচিতে যেসব দল আমরা একমত হয়েছি, আমরা আবার এইসব দলের মধ্যে আভ্যন্তরীণ আলোচনা করি পরবর্তী করণীয় কৌশল কর্মসূচি কোন দিকে আমরা যাব, দেন উই উইল ডিসাইড, এবং এই কর্মসূচির সুফল আমরা ইনশাআল্লাহ পাবো। 9 দিন গণসংযোগের পর অক্টোবরের মাঝামাঝিতে রাজধানীতে পৃথক সমাবেশ করবে ইসলামী দলগুলো। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস ফেরেস সৌজন্য সাক্ষাৎ করেছেন। বুধবার দুপুরে রাজধানীর বসুন্ধরায় জামায়াতের আমিরের ব্যক্তিগত কার্যালয়ে সাক্ষাৎ করেন রাষ্ট্রদূত। এ সময় জামায়াত আমির ডক্টর শফিকুর রহমানের স্বাস্থ্যের খোঁজ খবর নেন। সাক্ষাৎকালে বাংলাদেশ ও ব্রাজিলের পারস্পরিক সম্পর্ক, সহযোগিতা সহ স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। ভবিষ্যতে দুই দেশের মধ্যে সম্পর্ক আরও জোরদার হবে বলেও আশাবাদ ব্যক্ত করা হয়। ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে খাগড়াছড়ি। 4 দিন পর খুলছে দোকানপাট, সড়কে বাড়ছে সাধারণ মানুষের পদচারণা। সীমিত পরিসরে দূরপাল্লার বাস চলাচল শুরু হয়েছে, তবে জেলা প্রশাসনের জারি করা 144 ধারা বহাল আছে। টানা 4 দিন অস্থিরতার পর স্বাভাবিক হতে শুরু করেছে পাহাড়ি জনপদ খাগড়াছড়ি। খুলছে দোকানপাট, চলছে যানবাহন। মারমা কিশোরীকে ধর্ষণের অভিযোগে গত 27 সেপ্টেম্বর অনির্দিষ্টকালের জন্য অবরোধের ডাক দিয়েছিল জুম ছাত্র জনতা। মঙ্গলবার রাতে সংগঠনটির ফেসবুক পেজে দেয়া ঘোষণায় জানানো হয়, শারদীয় দুর্গোৎসবের প্রতি সম্মান জানিয়ে এবং 8 দফা দাবি বাস্তবায়নের আশ্বাসে অবরোধ কর্মসূচি প্রত্যাহার করা হয়। এতে স্বাভাবিক হতে শুরু করেছে জনজীবন।
বুধবার সকাল থেকে শহরে সীমিতভাবে শুরু হয়েছে যান চলাচল। দূরপাল্লার বাসের কাউন্টারগুলোতে বেড়েছে যাত্রীদের উপস্থিতি, দোকানপাটও খুলতে শুরু করেছে। খাগড়াছড়ি চট্টগ্রাম গাড়ি অনিয়মিত চলতেছে। আজকে অবরোধ ভাঙাতে মোটামুটি দোকানটা খুলতে পারতেছে। তবে 144 ধারা বহাল থাকায় শহরে সেনা টহলের পাশাপাশি বিজিবি ও পুলিশের তৎপরতা দেখা গেছে। পুলিশের যে নিরাপত্তা ব্যবস্থা ছিল সেটা এখন পর্যন্ত অব্যাহত রয়েছে। 144 ধারা আছে, কিন্তু জনগণের সবকিছু স্বাভাবিকভাবে তারা করতে পারেন। এদিকে সন্ধ্যায় ক্ষতিগ্রস্ত বাজার পরিদর্শন করেন জেলা প্রশাসক। এ সময় তিনি জানান, ঘটনা তদন্তে 5 সদস্যের কমিটি কাজ শুরু করেছে। সব ঠিক হলে 144 ধারা তুলে নেওয়া হবে। তদন্ত কমিটি ইতিমধ্যেই তাদের কাজ শুরু করে দিয়েছে, আপনারা বলতে পারেন। তারা এখন ইনিশিয়াল কাজ করছে, ইনফরমেশন নিচ্ছে, তারা সরজমিনে যখন যাবে। গত 23 সেপ্টেম্বর এক মারমা কিশোরীকে ধর্ষণের অভিযোগ ওঠে। এ ঘটনার পর থেকে জড়িতদের বিচারের দাবিতে উত্তপ্ত হয়ে ওঠে খাগড়াছড়ি। সময় সংবাদ, খাগড়াছড়ি। সহিংসতায় জড়িত ইউপিডিএফ-এর অস্ত্রধারীদের দেশ থেকে বিতাড়িত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সেনাবাহিনীর রাঙামাটির রিজিয়ন কমান্ডার মোহাম্মদ নাজমুল হক। বুধবার রাতে রাঙামাটি শহরে মন্দির পরিদর্শন শেষে কথা বলেন তিনি। ইউপিডিএফ-এর অস্ত্রধারী যারা আছেন, সন্ত্রাসী যারা রয়েছেন, আপনাদেরকে আমি লাস্ট ওয়ার্নিং দিতে চাই যে এনাফ ইজ এনাফ, অনেক হচ্ছে। আপনাদেরকে আমরা অনেক ছাড় দিয়েছি, তবে আমি এতটুকু এনশিওর করতে পারি, যতদিন আমরা এখানে আছি পার্বত্য চট্টগ্রামে আমাদের রাঙামাটি রিজন থেকে আমরা এনশিওর করব যে আপনারা এই দেশ থেকে আপনাদেরকে বিতাড়িত হতে হবে। শারদীয় দুর্গোৎসবের মহানবমীতে কল্পারম্ভ আর নবমী বিহিত পূজায় মণ্ডপে মণ্ডপে পূজা অর্চনা। দেবীর চরণে 108টি করে প্রদীপ ও পদ্মফুল অর্পণ করে 16 উপাচারে আরাধনা করেন সনাতন ধর্মাবলম্বীরা। ধূপের গন্ধে ভরা পূজা মণ্ডপে আনন্দময়ীকে বিদায়ের সুর। দেখতে দেখতে শেষ হচ্ছে দুর্গাপুজো, তাই তো মন ভরে দেবী দুর্গার আরাধনা করেন ভক্তরা। মহানবমীর সন্ধ্যা নামতেই ঢাক ঢোলের বাদ্য, প্রদীপের আলোর ঝলকানি, অঞ্জলি আর মহা আরতিতে মুখর হয়ে ওঠে রাজধানীর পূজা মণ্ডপগুলো। যদিও সারা বছরের যে অপেক্ষা তার বিদায় ঘণ্টা বাজিয়ে দেয় এই নবমী নিশি, তবু সারাদিনের হই হুল্লোড় আর আড্ডা শেষে দেবীর কাছে প্রার্থনায় নত হন ভক্তরা। প্রত্যাশা, সম্প্রীতি, মানবতায় ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই থাকবে এক হয়ে। মা চলে যাবে, এটার জন্য তো আরো বেশি কষ্ট লাগতেছে। এই যে সারা দেশে সারা বিশ্বে এত অশান্তি নৈরাজ্য, এইগুলোর জন্য দুর্গা মা আমাদেরকে দূর করে যায়। মায়ের কাছে চাওয়া পাওয়ার কোনো শেষ নাই। চাই যে সামনের বছর এরকম দিনের জন্য সুস্থভাবে আবার মায়ের দর্শন আসতে পারি। মায়ের কাছে একটাই চাওয়া থাকবে যে পৃথিবীর সবাই যেন সুখে থাকে, শান্তিতে থাকে, কোথাও যেন কোলাহল বিদ্বেষ না হয়। নবমীর সন্ধ্যায় ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে আসেন তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা মাহফুজ আলম। অসাম্প্রদায়িক নতুন বাংলাদেশের পথে যে অগ্রযাত্রা শুরু হয়েছে তা অব্যাহত থাকবে বলে প্রত্যাশা তার। আমরা যে নতুন বাংলাদেশ দেখতে চাচ্ছি, এখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান নির্বিশেষে সবাই মর্যাদা সহকারে বসবাস করবে। কোনো মণ্ডপে, কোনো মাজারে হামলা চলবে না। কোথাও যদি কোনো হামলা হয়, রাষ্ট্র দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে। এর আগে সকালে নবমী তিথি শুরু হয় সন্ধি পূজা দিয়ে। দেবীর চরণে 108টি প্রদীপ আর 108টি পদ্ম ফুল নিবেদন করেন পুরোহিত। 16 উপাচারে হয় ত্রিনয়নীয় আরাধনা। শাস্ত্রমতে মহানবমীতে সিদ্ধিদাত্রী রূপে ভক্তদের ঐশ্বরিক ও পার্থিব আকাঙ্ক্ষা পূরণের পাশাপাশি অজ্ঞতা দূর করেন ত্রিনয়নী। সারা পৃথিবীর কল্যাণ কামনা রয়েছে যে মা মর্তবাসী, তুমি মর্তে এসেছো, সমস্ত মানুষের জন্য এসেছো, সমস্ত মর্তবাসী যেন সমস্ত অকল্যাণ থেকে মুক্তি পায়। বৃহস্পতিবার বিসর্জনের মধ্য দিয়ে দেবীকে বিদায় জানাবেন সনাতন ধর্মাবলম্বীরা। বিষাদের সুর বাঁচলেও ভালো থাকার প্রত্যয় নিয়ে আনন্দময়ীকে বরণে আবারও অপেক্ষা 1 বছরের। আলো, ধূপ,
আর ঢাকের তালে তালে মহানবমীর এই সন্ধ্যা যেন শুধু উৎসবের নয় বরঞ্চ সাংস্কৃতিক ঐতিহ্যের এক অনবদ্য অংশ। ভক্তদের বিশ্বাস, আজকের এই তিথিতে জগতের যাবতীয় অশুভ শক্তির বিনাশ এবং শুভ শক্তির সূচনা ঘটিয়ে তবেই আগামীকাল কৈলাসে ফিরবেন দেবী দুর্গা। ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর 10টি ঘাটে বিসর্জন হবে দুর্গাপূজার 254টি মণ্ডের প্রতিমা। বিসর্জন নির্বিঘ্ন করতে বিশেষ প্রস্তুতি নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। নিরাপত্তার দায়িত্বে থাকবেন সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবির 7,000 সদস্য। আর বিসর্জনের সময় নৌ দুর্ঘটনা রোধে টহল দেবে নৌ পুলিশ ও কোস্টগার্ড। মাসুদুর রহমানের রিপোর্ট। বিদায়ের সুর বাজছে শারদীয় দুর্গাপূজায়। ভক্তদের কাঁদিয়ে বৃহস্পতিবার বিসর্জনের মাধ্যমে শেষ হবে উৎসবের আনুষ্ঠানিকতা। এবার রাজধানীতে 254টি পূজা মণ্ডপের প্রতিমা বিসর্জন হবে বুড়িগঙ্গা, তুরাগ ও বালু নদীর 10টি ঘাটে। সবচেয়ে বেশি হবে বিনা স্মৃতি স্নান, ওয়াইজ ও নবাববাড়ি ঘাটে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি বলছে, রাজধানীর বেশিরভাগ মণ্ডপের প্রতিমা কড়া নিরাপত্তায় আনা হবে ঢাকেশ্বরীতে। সেখান থেকে শোভাযাত্রা নিয়ে যাবে বিনা স্মৃতি স্নান ঘাটে। আর বিসর্জন ঘিরে মোতায়েন থাকবে 4,500 পুলিশ সদস্য। স্ট্যান্ড বাই থাকবে বিশেষায়িত ইউনিট, সোয়াট, বোম ডিসপোজাল ও কেনাইন। বিসর্জন শোভাযাত্রা নির্বিঘ্ন করতে অতিরিক্ত আরও প্রায় 2,400 ফোর্স মোতায়েন থাকবে। এই উপলক্ষে পলাশীর মোড়, রায় সাহেব বাজার ও ওয়াইজ ঘাটে 3টি অস্থায়ী ওয়াচ টাওয়ার স্থাপন করা হবে। পুলিশের পাশাপাশি বিসর্জনের নিরাপত্তার দায়িত্বে থাকবে র্যাবও। 94টি টহলের পাশাপাশি সাদা পোশাকেও নিয়োজিত থাকবে তারা। গুজবকারীর বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। আর যদি সত্যি কোনো ঘটনা সোশ্যাল মিডিয়ায় আসে যা সত্যতা আছে, সেটাও আমরা অনুসন্ধান করে ওর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। এছাড়া মাঠে রোবাস্ট পেট্রোলিং এ থাকবে পর্যাপ্ত সেনা সদস্য। ঘাটে ঘাটে সার্বক্ষণিক নিরাপত্তা দেবে বিজিবি। ভবিষ্যতেও আশা করি আমরা সাম্য এবং সৌহার্দ্যের মধ্য দিয়ে যে যার মতো যার যার ধর্মীয় উৎসব সুন্দরভাবে পালন করতে পারব। প্রতিমা বিসর্জনের সময় নৌকাডুবি রোধে তৎপর থাকবে নৌ পুলিশ, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিস। বিসর্জনের সময় যাতে কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে বা যদি ঘটেও যায়, তারপরেও যাতে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারি। যে আমাদের ডুবুরি দল আছে, আমাদের বোট টিম আছে, আপনাদেরকে সার্বিক সহযোগিতা করার জন্য নিয়োজিত থাকবে। রাজধানীর বাইরেও বিসর্জন ঘিরে তৎপর আইন শৃঙ্খলা বাহিনী। সেনা, পুলিশ, বিজিবি, কোস্টগার্ড ও আনসারের 3.5 লাখ সদস্য দায়িত্ব পালন করছেন। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। ঝিনাইদহের মহেশপুরে ঋণের চাপে 65,000 টাকায় সদ্য ভূমিষ্ঠ ছেলে সন্তানকে বিক্রি করেছেন অসহায় মা। এ ঘটনায় ক্লিনিক সিলগালা করার পাশাপাশি মালিককে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শিশুটিকে উদ্ধারের আশ্বাস দিয়েছে পুলিশ। হাসপাতালের বিছানায় অসহ্য ব্যথায় কাতরাচ্ছেন সুমায়া খাতুন। কেবল সিজারিয়ানের যন্ত্রণা নয়, হৃদয় ভেঙে গেছে নিজের সদ্যজাত সন্তানকে হারানোর শোকে। চোখে চোখ রাখারও সুযোগ পাননি নারী সেরা ধনকে তুলে দিতে হয়েছে অপরিচিতদের হাতে, মাত্র 65,000 টাকার বিনিময়ে। 4 মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় ঝিনাইদহের মহেশপুর উপজেলার জলুলি গ্রামের সুমায়া খাতুনের স্বামী মারা যান। ঋণ শোধ করতে সিদ্ধান্ত নেন সন্তান বিক্রির। অভিযোগ উঠেছে, ওই হাসপাতালের আয়া ইসমতারার প্রলোভনে 65,000 টাকার বিনিময়ে ছেলে শিশুটিকে কুমিল্লায় বিক্রি করা হয়। 65,000 টাকা তারা দিয়েছে আমার। তারা বাচ্চাটা নিয়ে গতকাল রাত্রে চলে গিয়েছে। এদিকে ঘটনাটি জানাজানির পর হাসপাতালে অভিযান চালায় উপজেলা নির্বাহী কর্মকর্তা। শিশু বিক্রির অপরাধে সিলগালা করা হয় হাসপাতালটি। একই সঙ্গে 6 মাসের কারাদণ্ড ও 1 লাখ টাকা জরিমানা করা হয় ক্লিনিক মালিক সেলিম রেজা বাবুকে। আটক করা হয় আয়া ইসমতারাকেও। ওনার কাছ থেকে আমরা একটা নাম্বার পেয়েছি এবং বাচ্চাটা এই মুহূর্তে কুমিল্লাতে আছে, সোনারগাঁয়ে। আমরা এই বিষয়টা এখন ওসির সাথে কথা বলে যেভাবে হোক বাচ্চাটা ফিরিয়ে আনার ব্যবস্থা করতেছি। বর্তমানে সুমাইয়া মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। শিশুটিকে উদ্ধারের জন্য দ্রুত কুমিল্লায় অভিযান চালানোর কথা জানায় পুলিশ। লোটাস রহমান সোহাগ, সময় সংবাদ, ঝিনাইদহ। আবারও শুরু হচ্ছে বগুড়া সিরাজগঞ্জ ডুয়েল গেজ রেলপথ প্রকল্পের কাজ। প্রস্তাবিত রেলপথের ভূমি অধিগ্রহণের জন্য অর্থ বরাদ্দ দিয়েছে সরকার। প্রকল্পটি বাস্তবায়ন হলে রাজধানীর সঙ্গে উত্তরাঞ্চলে যাতায়াতের সময় বাঁচবে প্রায় 4 ঘন্টা, দূরত্ব কমবে 115 কিলোমিটার।
2018 সালে বগুড়া সিরাজগঞ্জ ডুয়েল গেজ রেলপথ নির্মাণ প্রকল্প হাতে নেয় রেলওয়ে কর্তৃপক্ষ। তবে পুরাতন রেলপথটি বন্ধ রেখে নতুন পথের নকশা প্রণয়ন করায় সিরাজগঞ্জ ও বগুড়া জেলায় ভূমি অধিগ্রহণ করতে হয় 960 একর। এর মধ্যে বগুড়া অংশে 52 কিলোমিটার রেলপথের জন্য 510 একর এবং সিরাজগঞ্জ অংশে 32 কিলোমিটারের জন্য 420 একর ভূমি অধিগ্রহণ করতে হচ্ছে। সম্প্রতি এ প্রকল্পের ভূমি অধিগ্রহণ এগিয়ে নিতে সিরাজগঞ্জ অংশে ভূমি অধিগ্রহণের জন্য 950 কোটি টাকা বরাদ্দ পেয়েছে জেলা প্রশাসন। অর্থচারের বিষয়টি নিশ্চিত করে এরই মধ্যে জমির মালিকদের ক্ষতিপূরণ প্রদানের জন্য নোটিশ প্রদান করা হয়েছে বলে জানান জেলা প্রশাসক। এখন যে কোনো ব্যক্তি আবেদন করলেই আমরা পেমেন্ট দিতে পারবো। সিরাজগঞ্জ বগুড়া নতুন রেল লাইন প্রকল্পের ব্যয় ধরা হয়েছে প্রায় 10,000 কোটি টাকা। রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। স্মৃতি, অভিমান আর নিঃসঙ্গতায় জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে থাকা প্রবীণদের আশ্রয় হয় বৃদ্ধাশ্রমে। প্রতিটি মুখ এক একটি ইতিহাস। কেউ সন্তানহীন, কেউ আবার সন্তানদের ব্যস্ত জীবনে মূল্যহীন। তবুও তারা প্রতিদিন অপেক্ষার প্রহর গুনেন, হয়তো আসবে প্রিয়জন, প্রিয় সন্তান। আন্তর্জাতিক প্রবীণ দিবসে তুষার আহমেদ ইমনের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন আশরাফুল ইসলাম। চোখে শূন্যতা আর বুকে চাপা অভিমানের পাহাড়। 92 বছর বয়সী রহিম মিয়া জানান, স্ত্রী সন্তান থাকতেও জীবনের দীর্ঘ 31 বছর কাটিয়ে দিলেন বৃদ্ধাশ্রমে। জীবনের এই শেষ প্রান্তে এসে তিনি আর নিজ ঘরে ফিরতে চান না, যেখানে ছিল অবহেলা আর অসম্মান। মেয়ে আমার সরাসরি বলে দিল জায়গা হবে না। যে হাতে একদিন সন্তানের মুখে আহার তুলে দিত, প্রবীণদের সে হাতই আজ চোখের পানিতে ভিজছে। তারপরও শেষ বয়সে প্রিয়জনকে এক পলক দেখার আশায় যেন বেঁচে আছেন তারা। ভাই পুত্র আছে আর বোনদির আছে, খালি আমার দেখতে মনে হয় আর কোনো কষ্ট না, কিছু বেশি কথাবার্তিও করে না, মার লগে এত বেশি দেয়া সাক্ষাৎ নাই, কথাবার্তিও করে না। বৃদ্ধাশ্রমগুলোতে অনেকেই মানসিক এবং শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে দিন কাটাচ্ছেন বছরের পর বছর। কেউ বা এসেছেন পথ ভুলে, আবার কেউ বা বাধ্য হয়ে। আমার বিত্তবানদের কাছে যদি আপনারা পারেন, আপনারা এই মানুষগুলোর জন্য আশ্রয়ের জায়গার ব্যবস্থা করবেন। এখনো লক্ষ লক্ষ মানুষ রাস্তায়। বিশেষজ্ঞ বলছেন, প্রবীণদের অধিকার নিশ্চিতে আন্তঃপ্রজন্ম সংযোগ তৈরির পাশাপাশি বয়স্ক ভাতা বৃদ্ধি করা প্রয়োজন। বয়স্ক ভাতাটা যদি আসলে এটাকে আমরা সামাজিক নিরাপত্তার একটা অথবা সোশ্যাল সেফটি নেটের উপায় হিসেবে বিবেচনা করি, সেক্ষেত্রে আমার মনে হয় যে পরিমাণটা আরও বাড়ানো উচিত। বৃদ্ধাশ্রমে কেউ কারো আপন নয়, তবু সবাই একে অপরের গল্পে নিজেকে খুঁজে পায়। যে প্রবীণদের অবদানে রচিত হয় আমাদের বর্তমান, একসময় তাদের শেষ ঠিকানা হয় বৃদ্ধাশ্রম, নয়তো রাস্তা। যেন বয়সের ভারে নয়, অবহেলার ভারেই তারা নুয়ে পড়েছে। তুষার আহমেদ ইমন, সময় সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। গাজা উপকূলের কাছাকাছি পৌঁছে গেছে ত্রাণবাহী নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা। আন্তর্জাতিক গণমাধ্যমের খবর বলছে, বহরটিকে 4 দিক থেকে ঘিরে ফেলেছে ইসরায়েলি নৌবাহিনী। যে কোনো সময় নৌযানগুলোতে হামলার আশঙ্কায় নৌবহরে জরুরি অবস্থা ঘোষণা করেছে সুমুদ ফ্লোটিলার আয়োজকরা। এরই মধ্যে কয়েকটি নৌযানের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে বলে জানিয়েছেন এই মিশনে প্রথম বাংলাদেশি হিসেবে অংশ নেওয়া আলোকচিত্রী শহীদুল আলম। ইসরায়েলি হুমকি উপেক্ষা করে গাজা অভিমুখে ছুটে চলছে আন্তর্জাতিক নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা। গাজা থেকে মাত্র 150 নটিক্যাল মাইল দূরে অবস্থান করছে গ্রেটা থানবার্গের নেতৃত্বাধীন এই নৌবহর। এরই মধ্যে তারা সেই স্থান অতিক্রম করেছে যেখানে এবছরের শুরুর দিকে ম্যাডলিন ফ্লোটিলাকে ইসরায়েলি বাহিনী আটক করেছিল। সংগঠনটি তাদের টেলিগ্রামে জানায়, দখলদার বাহিনী ভয় দেখানোর পরও গাজাবাসীর সঙ্গে সংহতি প্রকাশে নতুন সংকল্প নিয়ে এগিয়ে যাচ্ছে তারা। এরই মধ্যে স্থানীয় সময় বুধবার ফ্লোটিলার 2টি নৌযানের প্রধান 2টি বাহন ইসরায়েলের যুদ্ধজাহাজ ঘিরে ফেলেছে বলে দাবি করেছেন ফ্লোটিলার আয়োজকরা। পাশাপাশি নৌবহরের সব ধরনের নেভিগেশন ও যোগাযোগ বন্ধ করতে সাইবার হামলা চালানো হয় বলেও অভিযোগ তাদের। পরে অবশ্য আংশিক যোগাযোগ পুনরুদ্ধার হয়েছে বলে জানা গেছে। এখানেই শেষ নয়, গাজার উদ্দেশ্যে এগোতে থাকা ফ্লোটিলা জাহাজগুলো থামার আহ্বান জানিয়েছেন ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গিদিয়ন সাআর।
এদিকে ইসরায়েলি সংবাদ মাধ্যম ইয়েনত জানিয়েছে ইসরায়েলি নৌবাহিনী জাহাজগুলো আটকের প্রস্তুতি নিচ্ছে। অধিকার কর্মীদের ওপর হামলা চালিয়ে জাহাজগুলো জব্দ করার পরিকল্পনা তাদের। গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নামে এই অভিযানে অংশ নিয়েছে 40টিরও বেশি বেসামরিক নৌযান, যা প্রায় 500 মানুষকে বহন করছে। তাদের মধ্যে রয়েছেন বিভিন্ন দেশের আইন প্রণেতা, আইনজীবী ও মানবাধিকার কর্মী। রয়েছেন বাংলাদেশের আলোকচিত্র শিল্পী ও সমাজকর্মী শহীদুল আলমও। গাজায় ইসরায়েলের অবৈধ অবরোধ ভাঙার এই ঐতিহাসিক মিশনে অংশ নেওয়া প্রথম বাংলাদেশি তিনি। মৌসুমী সাথী, সময় সংবাদ। গাজায় মানবিক সহায়তাকারী জাহাজ গ্লোবাল সুমুদ ফ্লোটিলা ইসরায়েল আটকে দিলে এর বিরুদ্ধে জোরালো প্রতিবাদ জানানোর হুঁশিয়ারি দিয়েছে মালয়েশিয়া। স্থানীয় সময় মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম আন্তর্জাতিক চাপ সৃষ্টির জন্য বিভিন্ন দেশের সঙ্গে কূটনৈতিক উদ্যোগ নেওয়ার কথা জানান। পাশাপাশি 47তম আসিয়ান শীর্ষ সম্মেলনে ট্রাম্পের সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে গাজার সংঘাতের একটি কার্যকর সমাধান আসবে বলে আশা প্রকাশ করেন তিনি। মোহাম্মদ আব্দুল কাদেরের রিপোর্টে বিস্তারিত। গাজাগামী জাহাজে হস্তক্ষেপ করলে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর প্রতিবাদ জানাবে মালয়েশিয়া। শুধু প্রতিবাদ নয়, আন্তর্জাতিক চাপ সৃষ্টির জন্য বিভিন্ন দেশের সঙ্গে কূটনৈতিক উদ্যোগও নেওয়া হবে। পাশাপাশি ফ্রান্স ও সৌদি আরবের উদ্যোগগুলোকেও মালয়েশিয়া সমর্থন দেবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। স্থানীয় সময় মঙ্গলবার সুমুদ নুসান্তারা কমান্ড সেন্টার SNCC পরিদর্শনের পর সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। সুমুদ ফ্লোটিলায় হামলা চালানো হলে আমরা তীব্র প্রতিবাদ শুরু করব। আমি শান্তি প্রস্তাব দেয়া দেশগুলো যেমন ইতালি, স্পেন, চীন ও তুরস্কের সঙ্গে যোগাযোগের চেষ্টা করব। আগামী দিনগুলো নিঃসন্দেহে কঠিন হতে চলেছে, তবে আমার দৃঢ় বিশ্বাস এ জাহাজের অভিযাত্রীদের দৃঢ়তা সব প্রতিকূলতা কাটিয়ে উজ্জ্বল এক ইতিহাস সৃষ্টি করবে। চলতি বছরের অক্টোবরে 47তম আসিয়ান শীর্ষ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে গাজার সংঘাতের একটি কার্যকর সমাধান আসবে বলে আশা প্রকাশ করেন আনোয়ার ইব্রাহিম। এই আন্তর্জাতিক মানবিক মিশনে 45টি দেশের কর্মীরা রয়েছেন, যাদের মধ্যে 34 জন মালয়েশিয়ার নাগরিক। ড্রোন হামলা সহ বিভিন্ন বাধা সত্ত্বেও তারা গাজার উপর অবরোধ ভাঙার এই প্রচেষ্টায় অটল রয়েছেন। মালয়েশিয়া প্রথম দেশ হিসাবে এই মিশনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে এবং প্রধানমন্ত্রী আনোয়ার এতে পূর্ণ সমর্থন জানিয়েছেন। বর্তমানে JSF জাহাজটি গ্রিসের কাছে আন্তর্জাতিক জলসীমায় অবস্থান করছে, যা খাদ্য, ঔষধ ও শান্তির বার্তা বহন করছে। মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ, কুয়ালালামপুর, মালয়েশিয়া। ভূমিকম্পে বিধ্বস্ত ফিলিপিন্সে জাতীয় দুর্যোগ ঘোষণা করেছে দেশটির সরকার। বন্ধ ঘোষণা করা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান ও অফিস আদালত। শক্তিশালী এই ভূমিকম্পে এখন পর্যন্ত 69 জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। আহত হয়েছেন শতাধিক মানুষ। প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিতে থাকা দেশগুলোর তালিকায় অন্যতম ফিলিপিন্স। ভূমিকম্প আর টাইফুন যেন নিত্যসঙ্গী এই দ্বীপরাষ্ট্রে। এর মধ্যে আবারও কেঁপে উঠল দেশটির মধ্য উপকূল। স্থানীয় সময় মঙ্গলবার রাত 11:30টার দিকে বোগো শহরের উত্তর পূর্বে 6.9 মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। আতঙ্কে বাড়ির বাইরে বের হয়ে আসেন বাসিন্দারা। ভূমিকম্পের প্রভাবে কিছু এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ফিলিপিন্স ইনস্টিটিউট অফ ভলকানোলজি জানায়, স্থানীয় ফল্টের নড়াচড়ার কারণে এই ভূমিকম্প হয়েছে। প্রথম দিকে সুনামি সতর্কতা জারি হলেও 2 ঘন্টা পর্যবেক্ষণের পর তা প্রত্যাহার করা হয়। ভূমিকম্পের ঘটনায় বেশ কয়েকজনের প্রাণহানির খবর পাওয়া গেছে। আহত হয়েছেন অনেকে। সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে বোগো শহরে। আহতদের চিকিৎসায় হাসপাতালের বাইরে খোলা হয়েছে অস্থায়ী চিকিৎসা কেন্দ্র। সেবু প্রাদেশিক সরকার জানিয়েছে, বান্তায়ান দ্বীপের কাছে একটি বাণিজ্যিক ভবন ও স্কুল ধসে পড়েছে। বেশ কিছু গ্রামের রাস্তাও ক্ষতিগ্রস্ত হয়েছে। উদ্ধারকারী কর্মকর্তা জানান, ধসে পড়া ভবনের নিচে মানুষ আটকা পড়ে থাকতে পারে, তবে ঠিক কতজন নিখোঁজ রয়েছেন তা এখনও অজানা। ভূমিকম্পের পরপরই বন্ধ ঘোষণা করা হয়েছে স্কুল, কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠান। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। রাশিয়ার পদলাস্ক শহরে অবস্থিত শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান জিও পদলাস্ক। এখানে তৈরি হচ্ছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য অত্যাধুনিক ইঞ্জিন, বয়লার এবং হেভি ইকুইপমেন্ট। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ছাড়াও ভারত, চীন সহ বিশ্বের নানা দেশে সরবরাহ করা হয়েছে তাদের তৈরি সরঞ্জাম। জিও পদলাস্ক ঘুরে ওমর ইনানের রিপোর্ট। রাশিয়ার এই জিও পদলস্ক শিল্প প্রতিষ্ঠানেই বানানো হয় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য অত্যাধুনিক ইঞ্জিন, বয়লার এবং হেভি ইকুইপমেন্ট। আধুনিক প্রযুক্তি, দক্ষ জনবল এবং আন্তর্জাতিক মান নিশ্চিত করেই তৈরি হয় এসব যন্ত্রপাতি।
উৎপাদন প্রক্রিয়ার বিভিন্ন ধাপ, ডিজাইন, মান নিয়ন্ত্রণ থেকে শুরু করে ফাইনাল টেস্টিং পর্যন্ত সবই সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করেন সংশ্লিষ্টরা। জিও পদলস্ক শুধু সরঞ্জাম তৈরি নয়, বিশ্বের বিভিন্ন দেশে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রযুক্তি উন্নয়নে সক্রিয় সহযোগিতা করছে বলে জানালেন রাশিয়ার পরমাণু শক্তি সংস্থা রোসাটমের কর্মকর্তারা। বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা ও টেকসই উন্নয়নের পথে পারমাণবিক শক্তি গুরুত্বপূর্ণ অবলম্বন হতে পারে বলে জানালেন রোসাটমের বিজ্ঞানীরা। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ছাড়াও ভারত, চীন সহ বিশ্বের নানা দেশে সরবরাহ করা হয়েছে জিও পদলস্কের তৈরি সরঞ্জাম। রাশিয়ার পারমাণবিক শক্তি সংস্থা রোসাটমের সবচেয়ে বড় কারখানা এই জিও পদলস্কে ভারী সব সরঞ্জামাদের পাশাপাশি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মতো অন্য দেশেও স্থাপন করা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বড় বড় সব ভারী সরঞ্জামাদি বানানো হয় এখানকার কারখানায়। জিও পদলস্ক থেকে ওমর ইনান, সময় সংবাদ। দিনভর নানা নাটকীয়তা শেষে খুলে দেওয়া হয়েছে জার্মানির বায়ার্নের মিউনিখ শহরে চলমান ঐতিহ্যবাহী অক্টোবর উৎসব। এর আগে বুধবার সকালে বোমা হামলার আশঙ্কায় বন্ধ করে দেওয়া হয় উৎসবটি। বোমা খুঁজতে মিশনের নামে দেশটির পুলিশের বিশেষ টিম। তবে দিনভর খোঁজাখুঁজির পর এমন কোনো আশঙ্কা নেই নিশ্চিত হয়ে পুনরায় খুলে দেওয়া হয় উৎসবের মূল ফটক। নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থাও। স্থানীয় সময় বুধবার জার্মানির বায়ার্নের মিউনিখ শহরের তেরেজিয়ান ভিজেতে চলমান ঐতিহ্যবাহী অক্টোবর ফেস্ট বা স্থানীয় ও পর্যটকদের প্রিয় পানীয় বিয়ার উৎসবে বোমা হামলা হতে পারে এমন খবর ছড়িয়ে পড়ার পর থেকে নিমিষেই স্তব্ধ হয়ে যায় গোটা এলাকা। নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয় উৎসবস্থল সহ আশেপাশের এলাকা। বোমা খুঁজে বের করার মিশনের নামে অপরাধ দমন পুলিশের বিশেষ টিম মোতায়েন করা হয় কয়েকশো পুলিশ। উৎসব প্রাঙ্গণ থেকে সরিয়ে নেওয়া হয় দর্শনার্থীদের, বন্ধ করে দেওয়া হয় মেলায় অংশ নেওয়া স্টল সহ খেলাধুলার ইভেন্টও। এর আগে বোমা উদ্ধার ও হামলার পরিকল্পনায় জড়িতদের খুঁজতে গিয়ে মুখোমুখি হয় আরেক চাঞ্চল্যকর ঘটনার। এদিন ভোরে মিউনিখের দক্ষিণে ল্যাটশেনাউয়ের একটি বসত বাড়িতে গোলাগুলিতে একজন নিহত হন। একই দিন একটি বাড়িতে বেশ কয়েকটি বোমা বিস্ফোরণে আরও একজনের প্রাণহানি ঘটে। আহত হন অন্তত দুজন। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় বোমা তৈরির সরঞ্জাম ও একটি চিঠি। চিঠিতে পাওয়া তথ্য থেকে অক্টোবর ফেস্টে বোমা হামলার পরিকল্পনার কথা জানতে পারে পুলিশ। তবে পারিবারিক কলহের জেরে এই বোমা বিস্ফোরণ বলছে তদন্তকারী কর্মকর্তা। এদিকে মিউনিখে দিনভর উত্তেজনা, আতঙ্ক ও পুলিশি অভিযান শেষে শহরের অতিরিক্ত মেয়র ডিটার রাইটার ও অঙ্গরাজ্যটির স্বরাষ্ট্রমন্ত্রী জোয়াকিম হেয়ারম্যান ও পুলিশ কর্মকর্তারা জানান অক্টোবর ফেস্ট ঘিরে আর কোনো আতঙ্ক নেই, বোমা হামলার আশঙ্কা নেই নিশ্চিত করে মেলার প্রধান ফটক খুলে দেয় আয়োজকরা। উৎসবে আবারও ঢল নামে লাখো দর্শনার্থীদের। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। শারদীয় দুর্গোৎসবের মহানবমীতে ভিড়ের সব রেকর্ড ভাঙল ভারতের কলকাতা। নগরীর উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম সব প্রান্তের চিত্র যেন এক। বুধবার বিকেলে কিছু সময়ের বৃষ্টিতে ছন্দপতন হলেও সন্ধ্যা নামতেই আবার মানুষ উপচে পড়ে প্রতিমা দর্শনে। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য, ক্যামেরায় ছিলেন বিশ্বজিৎ দাস। মহানবমীর রাতে এই ভিড়কে মহাভিড় বলেই দাবি করছেন কলকাতার পুজোর আয়োজকরা। দুপুরের পর কলকাতার আকাশে কালো মেঘ ঢেকে গেলে অনেকেই ভেবেছিলেন শহর ভাসাবে বৃষ্টি। তবে হালকা বৃষ্টির পর আবারও স্বাভাবিক আবহে ফিরে আসে মহানগর। সাময়িক ছন্দপতন হলেও দর্শনার্থীর ঢল থামেনি, বরং সন্ধ্যের পর ক্রমশ বেড়েছে মানুষের আনাগোনা। উত্তর কলকাতার জগৎ মুখার্জি পার্ক ও কুমারটুলি সার্বজনীন ক্লাবের পূজায় ভিড় ছিল অনেক বেশি। জগৎ মুখার্জি পার্কের থিম কৃত্রিম বুদ্ধিমত্তা জানিয়ে বিশ্বজুড়ে আলোচনা। অন্যদিকে কুমারটুলি সার্বজনীনের থিমে ফুটিয়ে তোলা হয়েছে বাংলা সাহিত্যের রম্য রচয়িতা নারায়ণ দেবনাথের সৃষ্ট চরিত্র ও কাহিনী। ভীষণ পছন্দ সাউথ কলকাতা, অলরেডি আমরা ঘুরেছি কালকে ঘুরেছি মমতারি পার্ক, সন্তোষ মিত্র স্কোয়ার আর কলেজ স্কোয়ার। শুধু কলকাতায় নয়, পশ্চিমবঙ্গ রাজ্য জুড়ে এবারের শারদোৎসবে প্রায় ৪৫,০০০ মণ্ডপে দুর্গাপূজার আয়োজন হয়েছে। শারদীয় দুর্গা উৎসবের এই চতুর্থতম মহানবমী ধর্মীয়ভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। একদিকে মহানবমীর মহাপুজো, অন্যদিকে মা আজই তার নিজ গৃহে কৈলাসে ফিরে যাওয়ার প্রস্তুতিও শুরু করেন। আর সে কারণেই চারিদিকে বেজে উঠেছে বিষাদের সুর। উত্তর কলকাতার জগৎ মুখার্জি পার্কের সামনে থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ।
সংযুক্ত আরব আমিরাতেও আড়ম্বরপূর্ণ আয়োজনে উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব। এবার 10টি পূজা মণ্ডপে চলছে দেবীর আরাধনা। আবুধাবি, আল আইন, শারজা, আজমান আর ফুজিরার মণ্ডপগুলোতে হাজারো মানুষের অংশগ্রহণ উৎসবকে দিয়েছে সার্বজনীন রূপ। শিবলি আল সাদিকের রিপোর্ট। বাংলাদেশ আর ভারতের বাইরে সংযুক্ত আরব আমিরাতেও এবার মহা ধুমধামে উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব। প্রবাসী সনাতন ধর্মাবলম্বীরা আড়ম্বরপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে এই উৎসবকে তুলে ধরেছেন ভিন্ন মাত্রায়। আগে ঘরোয়া আঙ্গিকে সীমাবদ্ধ থাকলেও এখন তা পরিণত হয়েছে বৃহৎ উৎসবে। ষষ্ঠী থেকে শুরু হয়েছে দেবী আরাধনা। যারা পূজা দেখতে এখানে এসেছেন, মায়ের প্রার্থনা করতে এসেছেন এবং এই সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করতে এসেছেন, তাদেরকেও আমি ধন্যবাদ জানাই। বাংলাদেশের পূজা মণ্ডপগুলোতে আমরা যেভাবে যাই সেভাবে আমরা এখানে দেখতে পাচ্ছি যে মানুষজন স্বতঃস্ফূর্তভাবে আনন্দঘন মুহূর্তে তাদের ধর্মীয় যে আচার সেটা পালন করছে। সবচেয়ে বড় আয়োজন হয়েছে আজমানে প্রবাসী সনাতনী ঐক্য পরিষদের উদ্যোগে। স্থানীয় উইনার স্পোর্টস ক্লাবের মিনি স্টেডিয়ামে বসেছে বিশাল পুজো মণ্ডপ। শুধু হিন্দু ধর্মাবলম্বী নয়, অন্যান্য সম্প্রদায়ের মানুষও হাজির হচ্ছেন সেখানে। উৎসব ঘিরে প্রতিদিন থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান আর মেলা, যেখানে বাংলাদেশের কৃষ্টি ও সংস্কৃতি স্থান পেয়েছে নানা উপস্থাপনায়। সবাই অনেক মজা করছে এখানে, আমরাও অনেক মজা করছি। আমাদের খুব ভালো লাগছে। আমাদের বাচ্চারা, বিশেষ করে আমাদের শিমুল দাদাকে অনেক অনেক ধন্যবাদ। পরিষদের পক্ষ থেকে দেশ বিদেশের সবাইকে জানাচ্ছি শারদীয় শুভেচ্ছা। আমরা চেষ্টা করছি প্রবাসী সনাতনী যারা আছে, আমাদের যে 12 মাসের 13 পার্বণ, সেই পুজোগুলি আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে আমাদের যে বাংলার যে সংস্কৃতি, কৃষ্টি, কালচার তারা যেন ভুলে না যায়, তারই একটা প্রয়াস। গরুর বুকে যদি আপনারা অসাম্প্রদায়িক এক খণ্ড বাংলাদেশ খুঁজে পেতে চান, তাহলে আমি আহ্বান করবো সকলকে, আপনারা এখানে আসুন। এবার আবুধাবিতে একটি মণ্ডপে পূজা হচ্ছে, আলাইনে 3টি, ফুজিরায় 1টি, শারজায় 3টি আর আজমানে 2টি মণ্ডপে চলছে পূজা। দেশটির সরকার মণ্ডপগুলোতে সুষ্ঠুভাবে পূজা উদযাপনের জন্য প্রয়োজনীয় নিরাপত্তা ও সহযোগিতা দিচ্ছে। পাশাপাশি বাংলাদেশ মিশনের কর্মকর্তারাও প্রতিটি মণ্ডপে নজরদারি করছেন যাতে নির্বিঘ্নে উদযাপন সম্পন্ন হয়। শিবলি আল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত।